প্রত্যেকেই তার আবেদনে এবং আহ্বানে সাড়া দিয়ে একত্রিত হয়েছেন আজকে এই শুভ সন্ধ্যায়, যে সন্ধ্যা তার পূজনীয় এবং পূজনীয়া মা এবং বাবার স্মৃতির উদ্দেশ্যে অঞ্জলি নিবেদন করছে শ্রীগুরু শ্রীপাদ পদ্মে। আমরা যারা এখানে অংশগ্রহণ করেছি আমরা প্রত্যেকেই জানি যে এটি একটি চিরন্তন নির্মম ভবিতব্য বিষয় আমাদের প্রত্যেকের জীবন। যে শিশু এখনই এই মাত্র ভারতবর্ষের মাটিতে অবতরণ করেছে, সেই শিশুটির মা বাবা যারা প্রসব করেছেন, জন্ম দিয়েছেন, তারাও জানেন এটি নির্মম কঠিন ভবিতব্য বিষয়। এটি আমাদের জীবনকে ছেড়ে যাবে না কখন। আমরা যার সেই চরণে একত্রিত হয়েছে তার জাগতিক পার্থিব শরীরটাও কিন্তু পৃথিবীতে এখন আর নেই। জাগতিক পার্থিব শরীরটাও এখন আর। যে কয়েকজন মানবের কথা আমরা বলি যারা অতি মানব মহামানব, তাদের শরীরও কিন্তু পৃথিবীতে এখন আর নেই। এই কথাটি বলেছিলেন কি জানেন? তথাগত এই কথাটি বলেছেন। কাকে বলেছিলেন জানেন? একটি পুত্রহারা সন্তানহারা মা তথাগতের কাছে গিয়ে বলেছিল যে আমাকে আপনি শান্তি দিন, সেদিন দুঃখ কষ্ট দূর করে দিন। সেদিন তথাগত উচ্চারণ করেছিল, তুমি একটা কাজ করতে পারো, এমন একটা বাড়ি থেকে আমার জন্য কিছু নিয়ে এসো যে বাড়িতে কেউ মারা যায়। সেই মা সমস্ত নগর ঘুরে তন্ন তন্ন করে দেখেছিল, এরকম বাড়ি নেই। তখন তথাগত তাকে বলেছিলেন এটি ভবিতব্য, এটাকে স্বীকার করতে হয়। তার জন্য কি দরকার? সাহস দরকার। কি দরকার? শক্তি দরকার। আর কি দরকার? গতি দরকার। আর কি দরকার? সমন্বয় দরকার। আর কি প্রয়োজন? অবলম্বন প্রয়োজন। যাকে অবলম্বন করে এই বিষয়গুলো আমরা আহরণে অর্জন করতে পারি। আমাদের জীবনে দুঃখ নেই আমি তো দেখিনি এখনো পর্যন্ত, আপনারা দেখেছেন কেন জানি না। আমাদের জীবনে সংঘাত নেই, কোনো ঘাত প্রতিঘাত নেই, কোনো চড়াই উতরাই নেই। আমাদের জীবনে স্মুথলি সাবলীল ভাবে আমরা জীবন যাপন করছি। আমি অনেক ঘুরেছি, দেশে বিদেশে অনেক ঘুরেছি, কিন্তু আমি এরকম জীবন এখনো দেখি। কিন্তু এমন জীবন আমি দেখেছি চরম ভয়ঙ্কর ভীষণ প্রতিঘাত প্রতিকূলতাকে অতিক্রম করেও জীবনে দাঁড়িয়েছে। শুধু দাঁড়ায়নি, অনেক মানুষকে দাঁড় করিয়েছে। একটা ঘটনা বলি, বিখ্যাত ব্যক্তি, তার নাম ভিক্টর ফ্রাঙ্কল। জার্মানির লোক, বিখ্যাত লোক। যারা বইপত্রের কথা জানেন তারা ফ্রাঙ্কলকে চেনেন না এমন কোনো মানুষ নেই। ভিক্টর ফ্রাঙ্কলকে হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পে আটকে রাখা হয়েছিল। জানেন কনসেন্ট্রেশন ক্যাম্প কেমন ছিল? গ্যাস, টর্চার, নানান ধরনের নিপীড়ন। ফ্রাঙ্কল সেই কনসেন্ট্রেশন ক্যাম্পে গিয়ে বুঝতে পেরেছিল এর থেকে আমার আর বেরোবার উপায় নেই। মৃত্যু আর আমি মুখোমুখি দাঁড়িয়ে আছি, মৃত্যু এবং আমি মুখোমুখি দাঁড়িয়ে আছি। তখন ফ্রাঙ্কল কি করেছিল জানেন? সমস্ত বহির্মুখী চেতনাকে অন্তর্মুখীনতায় কনভার্ট করতে পেরেছে। সমস্ত চিন্তা ভাবনা আমাকে ফাইট করতে হবে, আমাকে সার্ভাইভ করতে হবে, আমাকে এক্সিস্ট করতে হবে, এই ভাবনাগুলোকে জোর করে আঁকড়ে ধরেছিল। এবং আঁকড়ে ধরার ফলে, অবলম্বনের ফলে শক্তি পেল, গতি পেল, সমন্বয় পেল ওই চিন্তা এবং ভাবনাকে অবলম্বন করে। পরে ফ্রাঙ্কলের বই, ভিক্টর ফ্রাঙ্কলের বই অনেক মানুষকে, ডিপ্রেসড হয়ে যাওয়া মানুষকে ইন্সপায়ার করেছে। আর যেন কথা, তার নাম ডক্টর আর্থার ডায়টন। তার নাম হচ্ছে ডক্টর আর্থার ডায়টন। তার স্বপ্ন ছিল, আমাদের প্রত্যেকের স্বপ্ন আছে, কল্পনা আছে, ইচ্ছে আছে। তার স্বপ্ন ছিল খুব বড় সার্জন হবে। সার্জন হয়ে সে অপারেশন টেবিলে অপারেশন করে পেশেন্টদের ভালো করে তুলবে। তার পোলিও আক্রান্ত হলো একটা পা, এবং বিশ্বের সমস্ত চিকিৎসকরা তাকে বলে দিলেন এই পাটা তোমার ইহজীবনে আর ভালো হবে না, কোন চিকিৎসা নেই, অলরেডি
এমন ভাবে অ্যাটাক করেছে পাটা নষ্ট হয়ে গেছে। তার স্বপ্ন কি সফল হবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে অপারেশন করতে পারবে? অসম্ভব। পা তো দাঁড়ানোর মতো নয়, একটা হুইল চেয়ার আশ্রয় করতে হচ্ছে, হুইল চেয়ারে ঘুরছে, তার পা তো আর দাঁড়িয়ে অফিসে গিয়ে অপারেশন টেবিলে অপারেশন করতে পারবে না। একটা হুইল চেয়ার আশ্রয় সারা জীবনের জন্য। আর তার কাজান কি করলো জান? সে মেডিকেল পড়া বন্ধ করলো না। ওকে তার প্রফেসররা অনেকে বলেছিলেন যে তুমি অন্য কিছু সাবজেক্ট পড়ো, একদম তার থেকে বিচ্যুত হয়। তথাগত এই কথাটা বলেছিলেন, সম্যক সংকল্প। তথাগত এই কথাটা বলেছিলেন, সম্যক চিন্তা। তথাগত এই কথাটা বলেছিলেন, সম্যক কর্ম, আচরণ, বাক্য এবং ব্যবহার। অর্থাৎ গার্জেনের সঙ্গে তথাগত বুদ্ধে দেখা হয়নি, কিন্তু এটা চিরন্তন প্রবহমান। অর্থাৎ গার্জেনের সঙ্গে তথাগত বুদ্ধের সাক্ষাৎকার ঘটেনি, কিন্তু কোথায় কোথায় আমেরিকা, কোথায় ভারত, কিন্তু কোথায় যেন একটা অন্তর্লীন সম্পর্ক একাত্ম হয়েছে। এবং পরবর্তীকালে অর্থাৎ গার্জেনের শিক্ষা, চিকিৎসা বিজ্ঞানের যে শিক্ষা এখনো 2025 সালের 3 মার্চ এখনো সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করছে, উজ্জীবিত করছে। এখনো সারা গার্জেনের বই পড়েন এমন কোন মানুষ কম আছে। চিকিৎসা বিজ্ঞানের উজ্জ্বল নক্ষত্র হয়ে বেঁচে আছে। সাইমনটেনিয়াসলি তখন কথা বলতে বলতে গলার কতবার টেপে গেছে লক্ষ্য করেছে? আমি শুনছিলাম। মার কথা বলতে বলতে কতবার গলাটা কাঁপছিল লক্ষ্য করেছেন? কাঁপবে, আমাদের প্রত্যেকেরই কাঁপবে, আমাদের প্রত্যেকেরই কাঁপবে। কেন? আমরা পরিমাপিত শক্তি, কাঁপবে আমাদের গলা। আমাদের প্রিয়জন চলে গেলে আমাদের মাথা ব্যালেন্স হারিয়ে ফেলবে। আমাদের কাছে স্বজন যে বিয়োগ হয়ে যাবে তখনই আমাদের সমস্ত শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। কারণ আমরা পরিমাপের শক্তি, আমাদের অবলম্বন আমরাই। আমাদের কাছে সেকেন্ড কোন অবলম্বন নেই যে অবলম্বনটাকে ধরে আমি উঠতে পারবো। এই যে সিঁড়ি উঠেছি ছাদের উপরে, দেখুন ডান দিকে রেলিং আছে, রেলিংটা ধরতে ধরতে আমাকে উঠতে হয়েছে। ওইটা একটা অবলম্বন। আমার জীবনে এমন কোন অবলম্বন নেই যার জন্য আমি ব্যালেন্স রাখতে পারি। কখনো কোনো ক্ষেত্রে, কোনো সময়, কোনো অবস্থায় আমি আমার ব্যালেন্স রাখতে পারি। আজকেই পিতৃমাতৃ স্মৃতি তর্পণ, আজকেই বাবা এবং মায়ের স্মৃতিকে স্মরণ করে এই পরিবার আপনাদের সবাইকে আয়োজনে আহ্বানে আমন্ত্রণ জানিয়েছেন। What is the significance and what is the necessity of this program? এই তাৎপর্য এবং প্রাসঙ্গিকতাটা কোথায়, কি প্রয়োজন আমাদের, এবং তার সঙ্গে অনুকূল ঠাকুরের সম্পর্ক বা কোথায়? কেন অনুকূল ঠাকুরের ছবির কাছে আমরা বসে এই ধরনের বিষয়কে চর্চা করতে এসেছি? Yes, this is the most important point. সেটি হচ্ছে তথাগতকে এখন ইচ্ছে করলে আমি আর আপনি খুঁজে পাবো। আমি আর আপনি ইচ্ছে করলেও কেসাসকে আমরা আমাদের কাছে খুঁজে পাবো। আমি আপনি ইচ্ছে করলে আমি আসার সময় দক্ষিণেশ্বর পার হয়ে আসলাম, ইচ্ছে করলেও পরমহংসকে আমার কাছে এখনই খুঁজে পাবো। মানুষ লিটারেচার পড়ে, মানুষ দর্শনকে পড়ে, কিন্তু মানুষ দেখতে চায়। দর্শন মানুষকে পথ দেখায় না, দর্শন মানুষকে পথ দেখায় না। কি করে সাঁতার কাটতে হয় একটা বই পড়ে আপনি, একটা ভিডিও দেখে আপনি সব বুঝতে পারেন কি করে সাঁতার কাটতে হয়, কিন্তু পুকুরে না নামলে আপনি কখনো সাঁতার কাটতে পারবেন। জলে না নামলে আপনি কখনো ওই বিজ্ঞান দর্শন আপনাকে সাঁতার শিখিয়ে দিতে পারবে। আপনাকে পুকুরে নামতে হবে, সংগ্রামে নামতে হবে, কাঠিন্যের মধ্যে জীবনকে নিতে হবে, সুখ এবং দুঃখের মুখোমুখি নিজেকে হতে হবে, এবং সংঘাত এবং সংঘর্ষের মধ্যে আপনাকে নিয়ে যেতে হবে। এই কথাটা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একটা ছোট্ট কথার মধ্যে বলেছেন, জলে না নামলে কেউ সাঁতার শেখে না। বইটার নাম হচ্ছে শাশ্বতী বাণী গ্রন্থ। তিনি আর একটা জায়গায় বলছেন, আছাড় না খেয়ে কেউ হাঁটতে শেখে না। আজকে যে প্রসঙ্গে আমরা চর্চা করছি, এই প্রসঙ্গে তিনিও তার পূজনীয় এবং পূজনীয়া আরাধ্যা পিতা এবং আরাধ্যা মা এবং আরাধ্য পিতৃদেবকে তিনিও বিদায় জানিয়েছেন তার জাগতিক কাঠামোতে। সেদিন তপন যে মানব যে কথাটি বলল, ও কথার পাশে ঠাকুরকে একজন প্রশ্ন করেছিল,
আপনি পুরুষোত্তম ইচ্ছে করলে এই মৃত্যুকে রোধ করতে পারেন না? খুব রেশনাল কোশ্চেন। আপনি পুরুষোত্তম, আপনি ইচ্ছে করলে মৃত্যুকে রোধ করতে পারেন না? উত্তর দিয়েছিল জানেন? তিনি উত্তর দিয়েছিলেন, রাত্রি যদি না আসতো আমাদের জীবনে, বিশ্রাম কাকে বলে মানুষ টের পেত না। ভাববেন কথাগুলো। রাত্রি যদি আমাদের জীবনে না আসতো, বিশ্রাম কাকে বলে মানুষ কোনদিন টের পেত না। দিন যদি না আসতো, তাহলে মানুষ কর্মক্ষম হতো না, চোখ মেলত না। আর পেটে খিদে যদি না জাগতো, পরিশ্রম কাকে বলে মানুষ কোনদিন করবার চেষ্টা করত। কি সাংঘাতিক উত্তর, কি অসাধারণ সমন্বিত জবাব শ্রী ঠাকুর বলতেন। তিনি বলেছিলেন, মৃত্যু যদি না থাকতো, তাহলে পরে জীবনে বাঁচা কি জিনিস তাকে আমরা কোনদিন আহরণ করতে পারতাম, আস্বাদন করতে পারতাম না, যদি মৃত্যু বলে কিছু না থাকতো। দেখবেন উত্তম কুমারের মতো তত বড় মহানায়ক ডক্টর সুনীল সেনকে তিনি বললেন, ডাক্তার, খুব বন্ধু ছিল, ডাক্তার আমাকে বাঁচাও, ডাক্তার শেষ কথা হচ্ছে আমাকে বাঁচাও, হাউ টু সারভাইভ, হাউ টু এক্সিস্ট। এই কথাটা তিনি যখন মনে করেছে, কিন্তু তখন সময় আমার দরজায় চলে এসছে, তখন সময় আমার দরজায় চলে এসছে। যখন আর ইচ্ছে করলে মনে করলো আমি কিছু করতে পারবো না, ইচ্ছে করলে মনে করলো আমি কিছু করতে পারবো না, তখন টাইম ইজ নকিং অ্যাট মাই ডোর, একদম আমার দরজায় কড়া নাড়ছে সময় এসে। আমার ইচ্ছে থাকলে কিছু করতে পারবো, এখন পারবো, এখন পারবো। আমরা চর্চা করছি এই বিষয়ের উপরে, আলোচনা করছি এই বিষয়ের উপরে। এই সৎসঙ্গ আমাদেরকে এই কথাটাই বলতে চায়। এখন আমাদের হাতে রেস্ট অফ আওয়ার লাইফ কিছু আছে, সময়, কিছুটা সময় আমাদের হাতে আছে, কি করতে পারি? এই যে মানব যখন বললো, আমিও ঘরে ঢুকে দেখলাম, তখন বাড়িতে যখন গাড়ি থেকে নেমে ঢুকছি, ওর ছেলে আমাকে রাস্তা থেকে পথটা দেখিয়ে নিয়ে আসলো। আমি যখন দরজা দিয়ে ওপরে উঠছি, ওর দুই ছেলে, বউ আর তপন আমাকে প্রণাম করলো। আমি অ্যাপ্রিসিয়েট করলাম, ভালো লাগলো। কেন? আমি প্রথম শিখেছি এনার কাছে, এনার কাছে যার শ্রী চরণে আমরা একত্রিত হয়েছি, ওনার কাছে আমি শিখেছি। আমার চেয়ে বড় কোনো মানুষের থেকে উনি বলতেন প্রণাম কর। আমি আশ্রমে বড় হয়েছি, আশ্রমে শিখেছি, গুরুজন একদিনের বড়, 1 ঘন্টার পরে হলো উনি বলতেন প্রণাম কর। পছন্দ করতেন। প্রণাম করলে কি হয়, আমার লাভ কি? আমরা রিচুয়াল গুলো মানি, ভেতরের বিজ্ঞানকে মানি না। আমরা পদ্ধতিটাকে মানি, কিন্তু ভেতরের বিজ্ঞানটা বুঝতে পারি না। এনাকে প্রশ্ন করা হয়েছে, প্রণাম কেন করে? বাবাকেই বা কেন করবো, মাকেই বা কেন করবো? আমার এই প্রসঙ্গে একটা কথা মনে হচ্ছে, আমাদের সবাই চেনেন আমার প্রণম্য, আমার অগ্রজ শীর্ষেন্দু মুখোপাধ্যায়, নাম করা সাহিত্যিক। একদিন ওনার বাড়িতে ওনার ভাই পড়েছে, এরকম আমিও আছি, কথাবার্তা গল্প গুজব হচ্ছে, কথাবার্তা গল্প গুজবের পরে ওনার ভাই বলছে, জানে দাঁড়ায় না, ওই পর্যন্ত যাওয়ার আগে আবার ব্যাক করে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করছে। উনি তখন বলছেন, তোমাকে পা হাত দিয়ে প্রণাম করেছে, গুরুজন তো পা হাত দিয়ে প্রণাম করে, উনি দেওয়ার জায়গা খেয়ে তাকিয়েছে, তুই ওকে পা হাত দিয়ে প্রণাম করলি কেন? তো উত্তর দিই করল, পাটা আমার শরীরের সঙ্গে, কানটাও তো আমার শরীরের সঙ্গে। তুই যাওয়ার সময় বলতে পারছিস, যেটা আমি আসছি, কানটা মরে দিয়ে দু হাতে যেটা আমি আসছি, ক্ষতি কি হচ্ছে? এটাও শরীরের সঙ্গে, এটাও শরীরের সঙ্গে। পায়ে হাত দিতে হলো, কান বলে বলতে পারছি, যেটা আমি আসছি। তুই জানিস না প্রণাম কাকে বলে, তুই বুঝিস না প্রণাম কেন করে, তুই আজ পর্যন্ত শিখিস নি প্রণামের তাৎপর্য কি। দেখে দেখে এসছিস, দেখে দেখে এসছিস, তোর বাবাকে দেখেছিস, আমাকে দেখেছিস, ওদের দেখেছিস, দেখতে দেখতে তুইও পায়ে হাত দিয়ে প্রণাম করছিস। এই বললেন, প্রপূর্বক নাম ধাতু, প্রকৃষ্ট রূপে নত হও, প্রপূর্বক নাম ধাতু, প্রকৃষ্ট রূপে তুমি নত হও। কার কাছে? আমি আকাশের ভগবান দেবতা এই অনুকূল ঠাকুরকে আমি চোখে দেখিনি, আমি জানি না, চোখে দেখিনি। একটা মানুষ তখনই কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসছে। কেন? কেননা ওই যে মানুষটি যেখানে আছে, যেখানে আছে, এই মানুষটি জঠর থেকে জন্মগ্রহণ করেছে, এই মানুষটি শাসন পেয়েছে, তোষণ পেয়েছে, পোষণ পেয়েছে, এই মানুষটির সান্নিধ্যে ধীরে ধীরে তাকে বড় করে তুলেছে। আজকে তপনের কাছে এই ছবিটার মূল্য যা, ওই মানুষটির স্মৃতিয়তা কোথাও একাত্ম হয়ে গেছে।
ঠিক এরকম করেই তার কথা এবং তার জীবন, তার বাণী এবং তার জীবন কোথাও একাত্ম হয়ে আছে। বাণীটা মানলে পরেই জীবনটাকে পেয়ে পাবে, জীবনটাকে অনুসরণ করলে বাণীটা রিভিলড হয় আমার ভেতরে। ওই জীবনটাকে ভালোবাসলে পরেই ওই বাণীটা আমার মধ্যে ইম্পর্টেন্ট এবং কন্টামিনেটেড হয় বলে আমি ওকে অ্যাক্টিভলি করতে পারি। এখানে গতি এবং শক্তি আমার মধ্যে ইম্পর্টেন্ট হয়, তাই জন্য আমরা এসিপি দর্পণ করছি। আমিও করবো আগামী 1 এপ্রিল আমার বাবার শুক্লা চতুর্থী তিথিতে আমি পারলোকে শ্রাদ্ধ করবো। আগামী 9 এপ্রিল আমার বাবার স্মৃতি দর্পণ করবো আমার বাড়িতে বাসকে, এরকমই সৎসঙ্গ করবো। আগামী 12 এপ্রিল কলকাতার কলেজ স্ট্রিটে ত্রিপুরা হিন্দু সাধনী হল বুক করেছি, ওখানে আমার বাবা এবং মায়ের স্মৃতি দর্পণ করবো। আমি কিছুদিনের মধ্যে প্রোগ্রাম আপনারা পেয়ে যাবেন, 9 তারিখের পরে ছাপতে দিয়েছি 2:30 থেকে 5:30। কেন করছি আমি? আজকে 105 বছর আমার বাবার আগমন, আর 35 বছর আমার বাবা চলে গেছে। কেন করছি এত বছর ধরে? আমি অবাক হয়ে যাবেন, আমার পাসপোর্টে এখনো পর্যন্ত লেখ আমার বাবার নাম নেই। আমাকে পাসপোর্ট অফিসে জিজ্ঞেস করেছিল আপনার বাবা আছেন কি নেই। আমি বললাম এটা তো খুব কঠিন প্রশ্ন, কারো বাবা থেকেও নেই আর কারো বাবা না থেকেও খুব গভীর জীবন্ত ভাবে আছে। উনি বলেন নাম দিয়ে দিল গৌর মজুমদার। এখন আমার পাসপোর্টের লেখ গৌর মজুমদার নেই। কর্পোরেশন আমার বাবার নামে রাস্তা করে দিয়েছে চন্দ্রবিন্দু দেওয়ানি, দেখবেন গৌর মজুমদার সরেনি, বারণ করে দিয়ে চন্দ্রবিন্দু লাগাবেন না। আমার বাবা স্টিল লাইভ এখানে আমার কাছে। I am the living male descendant of my forefather. আমার 14 পুরুষের জ্ঞান্ত সাক্ষী আমি। চন্দ্রবিন্দু লাগাবেন। যেদিন আমি পৃথিবীতে থাকবো না সেদিন ইচ্ছে করলে মানুষ লাগাবে, চন্দ্রবিন্দু লাগাবেন। আমাকে দেখুন, আমার দিকে তাকিয়ে দেখুন, আমি আছি আমার মা এবং বাবার জীবন্ত স্মারক হিসেবে। এই কথাটা বলার শক্তি ইউনিভার্সিটি পোস্ট ডক্টরেট করে আসা, ফরেন থেকে পোস্ট ডক্টরেট করে আসা কোন একটা বাড়ি থেকে লোককে ডাক দিয়ে নিয়ে এই উচ্চারণটা করতে পারবে না। সে বলবে ছেলে তো জার্মানি, মেয়ে তো ফ্রান্সে, আর কি করবো? বুড়ো বুড়ি হতাশা দেব। গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, এই শব্দটি উচ্চারণ করতে পারবে? এই শব্দটি উচ্চারণ করতে গেলে পরে একটা জিনিস লাগে, এই বাবা আর মা এক না হলে পরে এই তপন হালদার এখানে জন্মগ্রহণ করতাম। এই বাবা এবং মা যদি পরস্পর এক না হতো এই তপন হালদারের অস্তিত্বে এই স্মৃতিসভা খুঁজে পেতাম না আমরা। তাহলে এরা যে এক হয়েছে, আর যদি তো তপনের সামনে বাড়ির যে মাঠটা পড়ে আছে, আমি যদি বলি এখানে একটা বুর্জ খলিফা বানিয়ে দেবো, টাকা আমার, জমি আমার, বানান, ইঞ্জিনিয়ার যারা হাসবে আমার কথা, হাসবে কিনা? না বলবে না, বলবে পাগল আপনি, এখানে বুর্জ খলিফা দুবার মতো বানাবেন। আর হবে, অনেক অনেক টেকনোলজি আছে, অনেক মেকানিজম আছে, সয়েল টেস্ট করতে হবে, নানা রকমের রিকোয়ারমেন্ট দরকার, বলবে কিনা? আমিও মেনে নেবো সব বিজ্ঞান শুনে, হ্যাঁ সময় লাগবে। আর আমাদের ছেলেটা বড় হয়েছে, মেয়ে খুঁজুন, মেয়েটা অনেক বড় হয়ে গেল, একটা পাত্র খুঁজুন। দেখুন আমাকেই বলেছে, এই যে কাকলিকে আজকে আমি বললাম, আমাকেই বলেছে আমার মেয়েকে বিয়ে দেবো, বাড়ি গাড়ি টাকা পয়সা আলাদা। কাকলির সাথে কথা বলেছিলাম, বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো আমাকে বাঁচাবে? বাড়ি গাড়ি টাকা পয়সা বাঁচাবে? হ্যাঁ বাঁচাবে আমাকে? কি বাঁচাবে আমার কোনো কনসেপশন নেই। কি আমাকে বাঁচিয়ে রাখবে? এই যে আমি এতক্ষণ বললো যে চন্দ্রবিন্দু লাগাবো না, আমার মা এবং আমার বাবা বেঁচে আছেন, এই যে কথাটা বলতে সাহস পাচ্ছি, শক্তি পাচ্ছি, গতি পাচ্ছি, সেই দিকে আমাদের দৃষ্টি নেই। দু আঙুল নাচিয়ে বলছি উপায় কত, সময় কত, আছে কত, আমার মেয়ে ভালো থাকবে কিনা, চাকর বাকরের ভরসা। করুন, কোনো আপত্তি নেই। আমি তো দেখছি ঘুরতে ঘুরতে, দেশে বিদেশে ঘুরতে ঘুরতে দেখছি, করুন, কোনো আপত্তি নেই। ডক্টর অ্যালেক্সিস ক্যারল, একজন বিখ্যাত নোবেল লরিয়েট, তিনি আমাদেরকে একটা সাবধান সতর্কবাণী করে দিয়ে বলেছেন, ডুইং প্র্যাকটিস ইজ হ্যাবিট। প্রত্যেক দিন আজকে পাঠও করলো, তাই প্রত্যেক দিন যেটা আমি করে যাব সেইটি আমার অভ্যাসে পরিণত হয়ে উঠবে। Doing practice is habit. এই অভ্যাসটা আমার কি হবে? Habit turn into instinct. আমি যে সংস্কার, যে জীবন, যে আচরণ, যে প্রশিক্ষণের মধ্যে দিয়ে জীবনকে বিনির্মাণ করছি, এই অভ্যাসটা আমাকে পরিবর্তিত করে তুলবে। And instinct is a
ক্যারেক্টার, সেটি আমার চরিত্রে পর্যবসিত হবে। আমরা বুঝতে পারিনি, জানতে পারিনি যে একটা স্মৃতি স্মরণের সঙ্গে, মা এবং বাবার স্মৃতি স্মরণের সঙ্গে একটা ম্যারেজ এবং ইউজেনিক রিলেটেড বিবাহ এবং প্রজনন ওতপ্রোত ভাবে যুক্ত হয়ে আছে। এবং অলসো এডুকেশন, এই প্রশিক্ষণটা কে দেবে? আমরা লিটারেটেড হই, এডুকেটেড হই খুব কম। যা পড়ি এখানে যে কজন আছি, একজনের বর্ণ পরিচয় পড়ে আমরা বড় হয়েছি, তার নাম তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাই তো? দেখুন প্রজন্ম কিরকম। এখনই যদি আমি এখানে জিজ্ঞেস করি যে বিদ্যাসাগরের ছেলের নাম বলুন, যদি বড় ছেলের নাম বলুন, বিদ্যাসাগর নাম বলুন, এখন ইনস্ট্যান্ট। যেমন আমরা টিভিতে টক শো দেখি, দাদাগিরি দেখি, দিদিগিরি দেখি, দিদি নাম্বার 1 দেখি, সময়ের মধ্যে করতে হবে। এখনই যদি বলি 1 সেকেন্ডের মধ্যে নাম বলুন, ইনস্ট্যান্ট বিদ্যাসাগরের ছেলের নাম কি? অনেকে ঢোক মিলবে। ওটা আমার রিজার্ভেশন, বর্ণ পরিচয় পার হয়ে গেল, ফেলে দিলাম। পশ্চিমবঙ্গের আয়তন কত? পশ্চিমবঙ্গে বাস করছি। পশ্চিমবঙ্গের আয়তন কত? ভূগোল পড়েছি ক্লাস 4 পর্যন্ত, পাশ করে দিতে ফেলে দিয়েছি। পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ কোথায় পাওয়া যায়? পড়েছিলাম, পাশ করেছি, ফেলে দিয়েছি, কিচ্ছু জানি। কিন্তু আমি এমএ করেছি, আমি ডক্টরেট করছি, আমি টাকা কামাচ্ছি, আমি যে মাটির উপর দাঁড়িয়ে আছি মাটির কিচ্ছু জানি না। আমার ঠাকুরদার নাম কি? আমি যখন শ্রাদ্ধাদি কর্ম করি, মনে নেই, আপনি বলুন পুরুষ মঠে যথা নাম না যথা গোত্র, আর যে নাম ছিল সেই নামই সমর্পণ করে দিলাম। জানি না 3 পুরুষ, 4 পুরুষ, 5 পুরুষ, 7 পুরুষ তো বহু দূরের কথা। কোনো পরিবার জানি। আমরা বেঁচে আছি, যে দেশটাকে স্বাধীন করলেন তার নাম অন্যতম কাণ্ডারী দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সবাই জানে। 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি তাদেরকে স্মরণ করা হয় বক্তৃতার মধ্যে, কথার মধ্যে। বলুন তো ওনার ছেলের নাম কি? ওনার ছেলের নাম কি? দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ছেলের নাম কি? কেউ বলতে পারতো না। রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে আমরা বিশ্বকবি, জাতীয় কবি বলি, তার ছেলের নাম কে বলুন তো দেখি? কেউ বলতে পারতো? এখন ইনস্ট্যান্ট বলতে পারবো, বই খেতে বলতে পারবো। বুঝতে কোনো অসুবিধা হয়? এত বড় বড় প্রতিভাদের নাম করলাম, আমার মতন চুটকি পুটকি মানুষ নয়, এত বড় 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 প্রতিভাদের নাম করলাম, তাদের বংশ, তাদের প্রজন্ম ঠিক সাইমultaneously পাশাপাশি। তপন হালদারের বাবার নামই আমি জানি না, তার মায়ের নামও আমি জানি না, আপনারাও সবাই জানেন কিনা আমি জানি না। কিন্তু দেখুন, আজকে 3 মার্চ আমাকে 6 মাস আগে এই ডেটটা ডায়েরিতে লিখিয়ে দিয়ে বললে আপনি এদিন আসবেন। আজকে 6 মাস ধরে এইখানে মস্তিষ্কে, এইখানে আমি আপনার নিন্দে করবো, এটা ফট করে করতে পারবো না। আপনাকে দেখবো, আপনাকে ভাববো, ওটাকে মাথার মধ্যে ভালো করে রান্না করবো, কি কি বিষয় তখনকে আপনার নিন্দে করবো, সেগুলো ভেবে চিন্তে রান্না করে পাঠিয়ে তারপরে সার্ভিসটা দেবো। তাহলে 6 মাস ধরে এইটাই রান্না করছে তপন হালদার এবং তার বউ এবং তার 2 ছেলে। বাবার স্মৃতি তর্পণ হবে, মার স্মৃতি তর্পণ হবে। তাহলে অ্যালেক্সিস ক্যারেল যে কথা বলেছে সেটা ভুল না মিথ্যে আমাদের বুঝতে, ইজিক্যাল টু অঙ্কের উত্তর লিখতে খুব অসুবিধা হবে না। তপনের ছেলের যখন বিবাহ হবে, তার মাটি যদি সেরকম উর্বর হয়, তাহলে সন্তান খুব খারাপ একটা হবে। ভুল বললাম কিছু? অন্যায় কথা বলছি কিছু? এই যে এতগুলো কথা বললাম, আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এক কথায় এটার নাম দিয়েছেন দীক্ষা। এক কথায় এর নাম দিয়েছেন দীক্ষা। দীক্ষা মানে আপনারা ডিকশনারি খুলুন, ডিকশনারি খুলে দেখুন, আমার কথা শুনছেন, ডিকশনারি খুলে দেখবেন। দীক্ষার মধ্যে যে কথাগুলো বললাম, প্রথম কথা আছে শক্তি, তারপরেই আছে গতি, তারপরেই আছে সমন্বয়, তারপরেই আছে বর্ধনা, দক্ষতা। এগুলো তো দীক্ষার ভিতরে। আমি কি ওটা ফিলোসফি, ওটা থিওরি, ওটা আমি শুনলাম দীক্ষানিতে, হ্যাঁ ওটা ওখানে এখানে সেখানে। আচরণ, ব্যবহার, জীবনটা প্রমাণ করে। আমার দৈনন্দিন সংসার, আমার দৈনন্দিন কাজকর্মটাকে স্বীকার করে না, বহন করে না। এই দীক্ষা আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চাননি। তিনি বলেছেন, those are all registered disciples. স্কুলে গেলেই তাকে ছাত্র বলে। Those are all recorded students. ঠিক একইভাবে those are all registered disciples. দীক্ষা নিলেই তাকে শিষ্য বলে। শিষ্যকে কি করতে হবে? গুরুর আদেশ পালন করবার জন্য উন্মুক্ত রাখতে হবে, তৈরি রাখতে হবে, সজাগ রাখতে হবে। গুরুকে আমি দেখি, আমার গুরুদেব কি বলছেন, গুরুকে দেখা দরকার নেই,
তুমি দুজনকে দেখেছো, তোমার মা আর তোমার বাবা। তোমার গুরুকে দেখার দরকার নেই, তুমি দুজনকে দেখেছো, তোমার মা আর তোমার বাবা। এই কথাটা ঠাকুর প্রথম বললেন না, তার আগেই পরমহংসদেব শ্রী রামকৃষ্ণদেব বলেছে। তাকে বলেছে, তিনি এই দক্ষিণেশ্বর মন্দিরে তদারকি করছিলেন লোকমাতা রানী রাসমণি শ্বেত জামাই মধুরা মোহন বিশ্বাসকে। সেজ বাবু বলছি, তুমি যে বিলেট করছো, তুমি কি কখনো বিলেট গেছো? মাথা নেড়ে বললেন, না ঠাকুর, আমি বিলেট যাইনি। বিলেট আছে? হ্যাঁ, বিলেট আছে। তুমি তো যাওনি, কি করে বুঝলে বিলেট আছে? আরে আমার এক বন্ধু গিয়েছিল বিলেটে, সেখান থেকে আমাকে চিঠি লিখেছে, বিলেট আছে, বিলেট থাকেছে। ও তুমি যাওনি, বন্ধু গেছে, আর বন্ধু লিখেছে, তার কথাকে বিশ্বাস করছো। বন্ধুর দেখা, বন্ধুর চোখ দিয়ে লেখা, বন্ধুর হাত দিয়ে লেখা সেই চিঠিকে বিশ্বাস করে বলছো বিলেট আছে। আর আমি যে তোমায় বলছি, আমার কথা বিশ্বাস হচ্ছে না। না সেজ বাবু, তুমি বন্ধুর কথা বিশ্বাস করছো, বন্ধুর চোখ দিয়ে দেখা বিশ্বাস করছো, আর আমি যে তোমায় বলছি সেজ বাবু, আমার কথা বিশ্বাস হচ্ছে না। ঠিক একইভাবে তুমি উদাহরণ দিচ্ছেন কি? আমরা জানতাম লিও টলস্টয় ছোট গল্পের নাম করা মানুষ, আমরা জানতাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের নাম করার লেখক, কিন্তু আমার পার্সোনালি আমার মনে হয় শ্রীরামকৃষ্ণের মতন এত বড় ছোট গল্পের আজও পর্যন্ত স্রষ্টা জন্মায়। কি বলতে জানেন? কেন সেজবাবু, একটা ঢিঙ্গি মেয়েকে দেখিয়ে মা বলে দিলে, এ হচ্ছে কে? তোর দিদি। একটা দামড়া ছেলেকে দেখিয়ে বললে, এ হলো কে? তোর দাদা। ও মা, একটা লোককে দেখিয়ে বললে, এ হলো কে? তোর বাপ। সারা আজন্ম ওই লোকটিকে বাপ, মেয়েটিকে দিদি, আর ছেলেটিকে দাদা বলে ডেকে এলো। কেন বলো দিদি সেজবাবু? মা বলেছে। আমি যে তোমায় বলছি, বিশ্বাস হচ্ছে না। এইটা কত জানা পড়ানোর জায়গা। এই জায়গাটা আমাদের কাছে খুব খুব এম্বারেসিং প্ল্যাটফর্ম। আমরা এখান থেকে ব্যালেন্স করতে পারি না, আর পারি না বলেই আমরা কখনো উড়িয়ে দিই। না, কোনো অসুবিধা উড়িয়ে দিই। আমি ঠাকুরের সেলসম্যান নই, আমি সৎসঙ্গের হকার নই। আমি ঠাকুরকে বিক্রি এবং দীক্ষাকে বিক্রি করার জন্য এখানে তপনের বাড়ি ছাদের উপরে বসিনি। আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা মিলিয়ে দেখবেন। বিশ্বাস কাকে বলে? ইনি লিখছেন তার বইয়ের মধ্যে, বিশ্বাস নেই এমন একটা মানুষ নেই। মানুষ কেন, এমন কোন প্রাণীও নেই। আমি বলছি বিশ্বাস নেই এমন কোন প্রাণীও নেই। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ বিশ্বাস? আমি মানবকে বিশ্বাস করি, আমি তপনকে বিশ্বাস করি। আর সেই বিশ্বাসের মূল্য আছে। কি করে বিশ্বাস করলেন? হোয়াট ইজ দ্য সায়েন্টিফিক অ্যাপ্লিকেশন? আমাকে বিজ্ঞান সমন্বিত যুক্তিবিদ্ধ বিষয় দিয়ে বোঝেন, আপনি তপনকে কেন বিশ্বাস করেন, কিভাবে বিশ্বাস করেন, কি বিশ্বাসের প্ল্যাটফর্মটা কি, কি যুক্তি দিয়ে বিশ্বাস করেন? বিজ্ঞান একে মনে H2O জল, আদালত সাক্ষী এবং প্রমাণের ভিত্তিতে বিশ্বাস করে, হ্যাঁ এটা ঘটনা, দুর্ঘটনা। আমি কিভাবে বিশ্বাস করবো যে আপনি আমাকে বিশ্বাস করেন কি করেন না? এটা বিশ্বাস করেন, ওকে বিশ্বাস করেন কিভাবে? তিনি পরিষ্কার ভাষায় লিখছেন, বিশ্বাস কখনো ঠকে না, বিশ্বাস কখনো অন্ধ হয় না। আমি কি করে বিশ্বাস করব? প্রত্যেকটি শব্দকে তিনি উন্মোচন করছেন, এক্সপ্লোর করছেন, ডিসকভার করছেন আমাদের প্র্যাকটিস করার জন্য ডেইলি রুটিন লাইফের সাথে। দিস ইজ কল্ড ইনিশিয়েশন, একে বলে শিক্ষা। কি বলছেন তিনি? আপনার রিসায় দেখবেন বয় হচ্ছে কালী বর্ষার বসন্ত। বিশ মানে কি জানেন? প্রবেশ করা। বিশ মানে হচ্ছে প্রবেশ করা, যুক্ত প্লাস অস, অদন্তসার বসন্ত, অস মানে এক্সিস্টেন্স, অস্তিত্ব। এমন কোন প্রাণী দেখাবেন যে তার ভেতরে কিছু অনুপ্রবেশ করাচ্ছেন? একটা সাপও জীব পার করতে করতে যায়, কোন শব্দ পেলে থমকে যায়, শব্দটা অনুপ্রবেশ করে। একটা টিকটিকিও যেতে যেতে থেমে যাবে, একটা শব্দ অনুপ্রবেশ করে। আর আসলেও সুর দিয়ে যেতে গিয়ে যদি ঘরের আওয়াজ হয়, থেমে আবার লুকিয়ে যাবে। অনুপ্রবেশ করাচ্ছে শব্দ। প্রত্যেকটি প্রাণী তার অস্তিত্বে অনুপ্রবেশ করাচ্ছে। আমিও করাচ্ছি। আমি যে বললাম তপনকে বিশ্বাস করি। কিভাবে? আমার গুরুদেব বলছেন, মিল আছে যার কথায় কাজে, মিল আছে যার কথায় কাজে লোকটি কিন্তু নল্পবাদী। তিনি বলছেন যে কথা এবং কাজের সঙ্গে মিল আছে, পার্শিয়ালি আংশিক ভাবে সে মানুষটা অনেক সৎ, অর্থাৎ অস্তিত্ব ধর্মী।
কথা এবং কাজের মিল যার আছে, সে অনেকটা ব্যালেন্সম্যান, তার অনেকটা ব্যালেন্স নিজের ভেতরে আছে, সে ভারসাম্যকে অনেকটা রক্ষা করতে পারে। এই ভাবটাকে আমি অনুপ্রবেশ করাচ্ছি আমার ভেতরে। একইভাবে যদি বলি আমি যাকে বিবাহ করছি বা যিনি আমাকে বিবাহ করছেন, আমরা পরস্পর পরস্পরের সাথে এইভাবেই কি পরিচিত জানি না। বিখ্যাত কবিয়াল অসীম সরকার, বিখ্যাত রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কবিয়াল অসীম সরকার একটা অদ্ভুত কথা বলেছেন। কি বলছেন জানেন? একটি মরদেহ বাড়ির উঠোনে নামানো হয়েছে, আর তার স্ত্রী সহধর্মিনী আপুস টানে কান্নাকাটি করছে। হঠাৎ একজন সন্ন্যাসী তাকে বলল, তুমি কাঁদছো কেন মা? বললো, আমার স্বামীর মরদেহ, একটা সাদা চাদর দিয়ে ঢাকা আছে, চাদরটা তুলে ফেল। আচ্ছা মা, তুমি কাজ করতো, তোমার মাথার থেকে ওই ভদ্রলোকে পা পর্যন্ত ভালো করে দেখো, তোমার বাবা যে শরীরের সঙ্গে তোমাকে বিয়ে দিয়েছিল কোন অঙ্গহানি হয়েছে কি? কান কাটা গেছে, চোখ কানা হয়ে গেছে, পাট ফোড়া হয়ে গেছে, কেটে গেছে, এরকম হয়েছে কি? ভালো করে দেখে বললো, না একদমই সব ঠিক আছে শরীর। এই শরীরের সঙ্গে বিয়ে দিয়েছিল? হ্যাঁ। বিয়ের সময় এরকমই শরীর ছিল? বললো হ্যাঁ। অঙ্গহানি হয়নি তো? টেবিল কেটে মিলে গেল। যে শরীরের সঙ্গে তোমার বাবা তাকে বিয়ে দিয়েছে সেই শরীর তো তোমার সামনে উঠোনে পড়ে আছে, তাহলে কাউকে কেন? ডেভিড কেরি তো ব্যালেন্স মিলে গেছে। তখন সেই ভদ্রমহিলা চিৎকার করছে, আর উঠবে, কথা বলবে, আমার সাথে সংসার করবে, নড়াচড়া করবে। হ্যাঁ তাই বলো, তাহলে এর ভেতরেও একটা কিছু ছিল যে ওটা তো নড়াচড়া করাতো, ঝগড়া করতো, ধমক দিত, ভালোবাসত, আদরও করতো, শাসনও করতো। ছিল যে শক্তিটা ওর ভেতরে গতি তৈরি করতো, যে শক্তিটা ওর রাগ এবং ভালোবাসাকে সমন্বয় করতো, যে শক্তিটা এই সংসার থেকে ধরে রাখার জন্য দক্ষতার সাথে শ্রম বিনিয়োগ করত, যে শক্তিটা এই শরীর থেকে তোমার শরীরে সন্তানকে প্রেরণ করত। কিছু একটা ছিল, যে ছিল। এত বছর সংসার করছো, তুমি তাকে কখনো কোনোদিন দেখেছো? মা হা করে সন্ন্যাসীর মুখের দিকে তাকিয়ে বলছে, না, যাকে তুমি চেনোই না, দেখোই নি, তার জন্য সব করছো কেন? আমি মা বলে ডাকতে জানি, খিদে পেলে মা খেতে দেয় জানি, ঘুম পেলে মা ঘুম পাড়িয়ে দেয় জানি, বাট আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য এসেন্স অফ মা। মা কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মাই ফাদার? ফাদার কাকে বলে, মাদার কাকে বলে, এ সম্পর্কে আমার কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেই। শুনতে শুনতে ক্রোনোলজিক্যালি আমি ওটাকে ক্যারি করে যাচ্ছি। একটা ক্রেতাদার যেমন অনেক জিনিসকে বহন করে, আমিও কিছু রিচুয়ালকে বহন করে যাচ্ছি, তাই অশান্তি দেখা দিচ্ছে। মাকে বুঝতে পারি না, বাবাকে বুঝতে পারি না, মাও আমাকে সমীহ করে কথা বলে। আমার নিজের জীবনে একটা ঘটনা। আমার বাবা 1989-এ 9 এপ্রিল চলে গেছে। আমার বাবার ডেড বডি বাইরে, তখন অটোমেটিক্যালি আমার মা জানেন না, আমি বাইরে দাঁড়িয়ে, আমার বাগড়িয়াটি সমস্ত দুপার, বিআরপি রোডের দুপার দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। আমাদের তখন কর্পোরেশন হয়নি, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সব ভর্তি, এমএলএ সব ভর্তি। আমি আমার ভাইদের বললাম যে আমি মাকে গিয়ে আগে কথা বলবো। আমার মা এত বড় একটা টিপ করতেন, এইখানে এত বড় একটা টিপ করতেন। আমি মাকে গিয়ে বললাম, মা, বাবা আসছে করে। মা খুব খুশি হলেন, খুব আনন্দ পেলেন। তাহলে বিশ্বাসটা করেছি আমি, হ্যাঁ বিশ্বাস করো, কিন্তু বাবা এসে শুয়ে পড়বেন। আর তোমার পেটের থেকে আমি জন্মেছি, তোমার শরীর থেকে আমি জন্মেছি। আর দেখো, শব্দ দেখো, জানা হলে বাবাকে ধরে তো আমরা বাঁচতাম। আর তুমি যদি নড়বড়ে হয়ে যাও, তাহলে তোমাকে ধরে তোমার ডালের উপরে বসে আমরা পড়ে যেতে পারি। আমার মা আমার কথাটা বুঝতে পারলেন। আমার বাবার শরীর যখন বিছানায় শোয়ানো হলো, আমার মা হাপুস টানে কাঁদলেন। আমি কান্না খাওয়াই, আমার চোখে জল আসে, হাপুস টানে কাঁদলেন আমার মা। আমার ভাইরা বলছে, মা কান্না, মা কাঁদু। কান্না যখন থেমে গেল, শ্রাদ্ধাদি কর্ম পার হয়ে গেল, পার্থক্যটা টের পেলাম। কি পার্থক্য জানেন? ওই যে আমরা একটা মন্ত্র বলি না, যদি ধরন পোষণের দায়িত্ব গ্রহণ করে, সে অকর্মণ্য হোক, অশিক্ষিত হোক, দুর্বল হোক,
অযোগ্য হোক, অপদার্থ হোক, তবুও আমি কোথায় যেন ফিল করি ইজ মাই হাজব্যান্ড, এই আমার রক্ষা কবচ। আমার ছেলেদের উপর যতটা আমি নির্ভর করি, সে আমাকে চট থাপড় লাঠি ঘুষি মুখ চামটা যাই দিক, আমি যেন কোথায় কোনখানে যেন আমার শরীরের মধ্যে ফিল করি ইনি আমার সর্বস্ব। আর যখন সেই মূল ডালটা কেটে যায়, আমার ছেলে পুলে আমার পেটের থেকে জন্মেছে, আমি আমার ছেলেদেরকে অতটা নির্ভর করতে পারি। আমার মাকে দেখলাম সেরকম, আমার মা আমাকে বাবা থাকতে দেয় এটা নিয়ে তো এটা কত কি দমের সাথে বলতেন, কি জোরের সাথে বলতেন। সেই মাকে দেখলাম আমার কাছে কাঁচুমাচু হয়ে বলছে, তোকে একটা কথা বলবো। আমি মার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে নিজের করে বলছে কেন, মানে তোর যদি সময় থাকে, তোর যদি অসুবিধা না হয়, কত বিনীত ভাবে কত সমীহ করে মা অ্যাডজাস্ট করছেন আমার সাথে, যাতে সংসারটা ঠিক থাকে। আমি যেন মাকে ভুল না বুঝি। আমি বুঝতে পেরে হাঁটু মোড়ে মার পা দুটো জড়িয়ে ধরলাম, ধরে বললাম, মা আমি কি পাপ করেছি মা, আমি তো অন্যায় করেছি। কি অন্যায় করেছি মা, আমি তো আমাকে এরকম করে বলছো কেন, আমি কি তোমার তুমি না? আমার মা দু হাতে আমাকে তুলেছি, বললো, জানেন তুই আমার ছেলে, তুই তোর বাবা না। তোর বাবা আমার অবলম্বন ছিল, তোর বাবা আমার শক্তি ছিল, তোর বাবা আমার সম্বল ছিল। তুই আমার ছেলে, তোর বাবারও ছেলে, তুই তোর বাবা না। তাই সমীহ করি, কোথায় ধাক্কা লাগে, কোথায় ব্যথা লাগে, কোথায় কষ্ট পাস, কোথায় অসুবিধা হয়, তাই বিবেচনা করি। আমার মা আমার ক্ষেত্রে বিবেচনা করছে। আর সংসারের দিকে তাকিয়ে হাড়ি থেকে একটা চাল ঠিক যেমন সবাই বুঝতে পারেন আপনারা গোটা হাড়ি ভাত সেদ্ধ হয়েছে কিনা, গোটা বিশ্বের সংসার বুঝতে পারছেন। আমি যে কথাটা বললাম সেটা দেখে সব মা এরকম হয়ে যায়। ছেলে বৌমা আসলে পরে তখন সংযত হয়ে যায়, সাবধান হয়ে যায়। আগের মতন আমার ছেলের সাথে আর আমার সম্পর্ক নেই। আগের মতন ছেলেকে কোলে নিয়ে ঝাঁকিয়ে বুকে নিয়ে নিতাম, সেই রকম অধিকার দাবি আমার এখন আর নেই। পার্টনার এসছে, she is the wife of my son, পার্টনার এসছে। আমি এরকমই সৎসঙ্গে এসছি। এই যাদেরকে চিনি, যেমন ধরুন কাকুলির ছেলে বিয়ে হবে, আমি কাকুলিকে বলি, কি গো তোমার ছেলে তো বিয়ে হয়ে গেছে, বৌমা কেমন হয়েছে? এত লোকের মতো তো সব বলতে পারবে না, কাকুলি ওখান থেকে কেমন হয়েছে। আবার 7 দিন পর যদি বলি কাকুলির বৌমাকে যে বলি, তো বাবার বাড়ি থেকে নতুন বাড়ি এসছো, শাশুড়ি শ্বশুর কেমন, একটা স্টার্ট করলো, ব্যাস হয়ে গেল, আর কোনো অসুবিধা হবে না। এবার আপনি আর আমি এখানে বসে ওই দুটো দৃশ্য দেখার পরে আমাদের বুঝতে অসুবিধা হবে না এই জমিতে ফসল কেমন হবে, বলুন। তাহলে আমরা তপন হালদারের বাবা আর মা স্মৃতি দর্পণে এসে এটা বুঝতে পারছি, যার শ্রী চরণে আমরা একত্রিত হয়েছি, একটা স্মৃতি দর্পণকে আশ্রয় করে ম্যারেজ, ইউজেনিক, এডুকেশন, হেলথ, রিলেশন, এই সব কিছুর সঙ্গে সঙ্গে আগে যে কথা বললাম সব জড়িত হয়ে আছে। শক্তি, গতি, দক্ষতা, সমন্বয় একত্রিত হয়ে আছে। এক কথায় বলা যায় যার নাম শিক্ষা। আমার অপশন 100% আমার অপশন। আমি ইচ্ছে করলে অ্যাপ্রিসিয়েট করতে পারি, না ইচ্ছে করলে অ্যাপ্রিসিয়েট নাও করতে পারি। আমি ডক্টরের কাছে গেলাম, ডক্টর আমাকে প্রেসক্রিপশন দিল, 15 দিন পর রিপোর্ট করতে বললো, কেউ ডাক্তারবাবু আমার এখানে নিতে পাওয়া যায়নি, বুঝছেন। আর এত সময়ও নেই আমার কাছে যে আমি ওষুধ খুঁজবো। এই অসুবিধা এখনো আছে, ডাক্তার একবার শুনবে, আমার পাঁচালি শুনবে না, সে বেল টিপে আমাকে সরিয়ে দিয়ে নেক্সট পেশেন্ট ডাকবে। আমি ইচ্ছে করলে ডাক্তারকে দেখাতেও পারি, নাও দেখাতে পারি, তিনি আমার পাঁচালি শুনবেন। প্রকৃতি, ঈশ্বর এবং বিধাতা আমার আর আপনার দুঃখের পাঁচালি শুনতে আসেন, তিনি আমাকে প্রেসক্রিপশন করে দিয়েছেন। সেই প্রেসক্রিপশন যে যতটা ফলো আপ করবো, তার রেজাল্ট ঠিক ততটাই আমার পায়ের কাছে এসে বসে থাকবে, ততটাই আমার মুখের মধ্যে এসে বসে থাকবে। সেই প্রেসক্রিপশনকে ফলো করে চলার জন্যই তপন তার মাকে আর বাবাকে এবং তপনের ছেলে এবং বউকে দেখলাম এক সুরে সার পা যেন বাধা আছে, একইভাবে এই গোটা পরিবারটা বিনির্মিত হয়েছে। এইরকম পরিবার বিনির্মাণ আমাদের দেশে যত বাড়বে, আমরা তত নিরাপদ। সরকার আমাদের খেয়াল রাখবে না, পুলিশ আমাদের খেয়াল রাখবে না, এসব খেয়াল কেউ রাখবে না, কারণ যে আমাদের অশান্তি করবে সে আমারই মতন একটি পুরুষ আর একটি মেয়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছে।
আগায় জল ঢাললে কিছু হবে না। আইন কানুন নিয়ম শাসন এগুলো আমাদের রক্ষা করবে না, রক্ষা করতে পারেন আমরা, আমাদের মায়েরা রক্ষা করতে পারেন, আমরা রক্ষা করতে পারি। তাই বিবাহ এত জরুরি, এত গুরুত্বপূর্ণ, শিক্ষা এত জরুরি, এত গুরুত্বপূর্ণ জীবনের জন্য, জীবনের প্রয়োজনের জন্য। অনেকক্ষণ কথা বললাম। আমি আগামীকাল রাতে রওনা হব, আমার ব্যস্ততাও আছে। ওখানে একটা সেমিনার আছে, আমার বেলা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আমার একটা সেমিনার আছে, ওখানে যাব। যে সেমিনারে যাব সেখানকার যে অধ্যাপক, যে ডক্টরেট, তিনি হাইড্রোজেন থেকে ফুয়েল বার করেছেন, ল্যাবে পেটেন্ট পেয়ে গেছে। ওটা টাটা মোটরসের সঙ্গে টাই আপ হয়েছে। পার্কিনসন এবং অ্যালঝাইমারের পেটেন্ট বেরিয়ে গেছে, সেটা রেড্ডি কোম্পানির সঙ্গে টাই আপ হচ্ছে, ল্যাব টু প্রোডাকশন হচ্ছে, এখন যাচ্ছে। সেই বিষয়ে একটা ছোট্ট সেমিনার, আমার সৌভাগ্য যে আমি সেখানে জয়েন করতে পারছি। বিদ্যা বুদ্ধি যোগ্যতা ক্ষমতা না থেকেও এনার শ্রীপাদ পদ্মে আশ্রয় নেওয়ার পর এই বিদ্যজন বরেণ্যজনের সাথে গিয়ে আপনাদের মধ্যে কথা বলবো। একটু ব্যস্ততাও আছে আমার, ওই কাজ করতে হবে। যেটুকু কথা বললাম, সারা রাত কথা বলা যায়, আপনারাও সারা রাত শুনতে পারেন। দেখি তো, শুনি তো, কিন্তু দেখা শোনা আমাদের কাজে লাগে না। ইনি একটা লাইনে বলেছেন, কোনো কিছু পেতে হলে তা শুনতে হয়, কি করে পাওয়া যায়? শুধু শুনলেই হয় না, ঠিক যেমন যেমন করতে হয় তবেই পাওয়া যায়। আর একটা লাইনে বললেন, করাই পাওয়ার জননী। আমি কি পাস করেছি, কি লেখাপড়া শিখেছি, কত টাকা পেয়েছি, কত প্রতিষ্ঠিত হয়েছি, এইগুলো খুব প্রাসঙ্গিক নয়। পা থেকে মাথা পর্যন্ত আমাকে দেখলেই আপনি বুঝতে পারবেন আমি কি পেয়েছি আর কি হয়েছি আর কি বিতরণ করছি। সবচেয়ে বড় পরিচয় বাক্য ব্যবহার, আচরণ, চলন এবং চরিত্র। এটি আমার পূর্বপুরুষের সংস্কৃতি, ভারতবর্ষের সংস্কৃতি, আর্যদের সংস্কৃতি। আই এম নট অ্যাক্সিডেন্টাল এন্টিটি। আপনারা যারা বসে আছেন কেউ অ্যাক্সিডেন্টাল নয়, প্রত্যেকের প্রার্থনার মধ্যে দিয়ে নেমে এসছে মা বাবা পূর্বপুরুষের প্রার্থনার ফসল। আপনারা যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসছেন, চেষ্টা করে দেখুন কি ক্ষমতা আপনাদের ভেতরে, কি শক্তি আপনাদের ভেতরে। শ্বশুর বাড়ির সংস্কারকে নিজেরা আত্মীকৃত করেছেন, শ্বশুর বাড়ির অভ্যাসকে নিজেরা আত্মীকৃত করেছেন, স্বামী এবং সংসারকে আপনারা আত্মীকৃত করেছেন। শুধু তাই নয়, ওই পরিবারের সন্তানকে স্মারক হিসেবে গ্রহণ ধারণ করে প্রসব করে দান করিয়ে দিয়েছেন। কত ক্ষমতা আপনাদের আত্মা শক্তি বলে। আপনারা এই পারেন এই বিশ্বকে রক্ষা করতে আপনাদের ব্যবহার দিয়ে, আচরণ দিয়ে। আরেকটি কথা বলি, এটা আমার কথা শুনছেন, একটু 7-8 দিন পরীক্ষা করে দেখবেন। 7-8 দিন বাড়ির ছেলেগুলোকে তপনের বাড়ি থেকে ফিরে গিয়ে রাত্রিবেলা যাদের সন্তানাদি আছে ছোটখাটো, তাদেরকে বলবেন একটা কাজ করবে বাবা, এই যে অ্যান্ড্রয়েড ফোন সবার হাতে আছে, তোমার বাবাকে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত্রিবেলা ঘুমোতে যাওয়া পর্যন্ত একবার ভিডিও রেকর্ড করো। কেন মা? আর দেখো না, কত কিছু দেখছো, ফিল্ম দেখছো, মোবাইলে গেম দেখছো, মোবাইলে বিভিন্ন ফেসবুক দেখছো, হোয়াটসঅ্যাপ দেখছো। বাবাকে একবার রেকর্ড করে ভিডিওতে রাত্রিবেলা দেখো না, বাবা ঘুম থেকে কখন ওঠে আর ঘুমোতে যায়, এর মধ্যে বাবা কি কি কাজ করে একবার দেখো। 7 দিন দেখা, 7 দিন দেখার পর বাবা এই কাজ করে, বুঝতে পেরে গেছে। এবার বাবার কখন কি প্রয়োজন, যাওয়ার আগে, হেঁটে যাওয়ার আগে তুমি হাতের কাছে থাকিস, তুমি বাবার হাতের কাছে তুলে দাও, সেইটা একবার দেখো বাবার চেহারার ফেনোমেনন কেমন হয়, বাবার বডি ল্যাঙ্গুয়েজ, ফিজিক্যাল ল্যাঙ্গুয়েজ কেমন হয়। তুমি এবার কম্পেয়ার করে দেখো তোমার বাবা তোমার উপরে খুশি হচ্ছে না, তৃপ্তি পাচ্ছে, আনন্দ পাচ্ছে। দ্যাট ইজ ইউর ব্লেসিংস। ওইটি তোমার জীবনের আমার বাবার আশীর্বাদ। ঠিক বাবাও তার মাকে যদি বলে, তার ছেলেকে যদি বলে তোমার মা সকাল থেকে রাত্রি পর্যন্ত কি করে, আমরা প্রায় বলি তুমি কাজ করো, সকালবেলা কি পরিশ্রম করে জানো, সকাল 6টায় বেরিয়ে রাত্রি 12টায় ঢুকি, তুমি কি করো। আমি অনেককে বলেছিলাম আপনার বউ বা মা বা মেয়ে ঘর থেকে বিছানা থেকে নেমে ঘুম থেকে ওই ঘরের মধ্যে, তপনের এইটুকু ঘরের মধ্যে বাড়ির মেয়েরা ফিটে দিয়ে দিয়ে মাপেন কত কিলোমিটার 24 আওয়ার্সে হাঁটে। তুমি অবাক হয়ে গিয়েছিলেন। আমি দেখেছি, আমি ফালতু কথা বলছি না, কত কিলোমিটার হাঁটে একটা বাড়ির মেয়ে বাউ 24 ঘন্টা ছোট্ট ঘরের মধ্যে, ওপরে নিচে এপাশে ওপাশে রান্নাঘরে বেডরুমে কত কিলোমিটার হাঁটে, একবার ফিতে দিয়ে মেপে দেখতে বুঝতে পারে। সুতরাং সেই মাকে একবার দেখো, মা ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত কি করে। 7 দিন দেখার পর
কম্পেয়ার করো, তুমি মার কখন কি প্রয়োজন বলার আগে তুমি মাকে হাতে হাতে নাচার নারিশমেন্ট সার্ভিস দিয়ে দাও, দেখো মার চেহারা কি পরিবর্তন হয়। দ্যাট ইজ দ্য ব্লেসিং অফ ইওর মাদার। সেটি তোমার মায়ের আশীর্বাদ। আর এই দুটো ঠিক হলে কি হবে? তিনি খুশি হবে। আমি তাকে চোখে দেখি বা না দেখি, আমি জানি বা না জানি, যিনি ওখানে থাকেন কোথায় থাকেন আমি জানি না, তার অ্যাড্রেস, ইমেল, মোবাইল কিছু জানি না, কিন্তু ফার্মলি কনভিক্ট আমি বুঝতে পারি উনি যেখানেই থাকুন উনি খুশি হচ্ছেন। কেন? হি ইজ অলসো এ ভাইব্রেশন। বাইবেল তো তাই বলেছে, ইন দ্য বিগিনিং দেয়ার ওয়াজ ওয়ার্ড এন্ড ওয়াট ইজ গড। ইন দ্য বিগিনিং দেয়ার ওয়াজ ওয়ার্ড এন্ড ওয়াট ইজ গড। সুতরাং আমার এই কাজের মধ্যে গতি, শক্তি, সমন্বয়, দক্ষতা ভাইব্রেট করছে। এখন সিস্টেম আপনি মাপা যায়, এখন ইজি করে মস্তিষ্ক দেখা যায়, এমআরআই করলে দেখা যায়। এখন সব যন্ত্র নির্ভর। এটাও চরিত্র নির্ভর যখন করতে পারবো তখন আমার সংসার আমার মুঠোর পড়বে। এটা অপশনাল। চেলে চাইলে করবো, না চাইলে এখান দিয়ে শুনে প্যারালাল এখান দিয়ে বার করে দেবো। আমার গুরুদেবের সৎসঙ্গে কিছু আসে যাবে না, যা আসবে যাবে, যার পাল্লা ওজন করে একদিন আমি হিসেব করে ব্যাগ করে নিয়ে যাবো। ভালো থাকবেন সবাই, প্রত্যেকে ভালো থাকবেন। আপনাদের সাথে আমি চিনি বা না চিনি, রক্ত, বংশ, বর্ণ, গোত্রের পরিচয়, সম্পর্ক থাক বা না থাক, আমি ফার্মলি বিশ্বাস করি আপনারা প্রত্যেক আমার পরিবারের সদস্য। কেন জানেন? আমার বাবা, আমার মা শরীরে এরকম করে নেই, মা মতো আমার বউ নেই, আমার ছেলে নেই, সংসার নেই। খুব ছোট্ট বয়সে সংকল্প করে এখানে এই জীবনটাকে আত্মাহুতি দিয়েছিলাম। এই দেশটাকে, সংসারটাকে, পরিবারগুলো, মানুষকে পাহাড় উপর দাঁড় করাতে হবে। আমরা বানের জলে ভেসে একটা অস্তিত্ব নই। আমাদের পরিচয় আছে, পরিবার আছে, আভিজাত্য আছে, বংশ আছে, বাবা আছে, মা আছে, রক্ত আছে, গোত্র আছে, বর্ণ আছে। আমাদের একটি সংস্কার আছে। প্রত্যেকটি পরিবারকে সেই সংস্কারের মর্যাদায় দাঁড় করিয়ে দেওয়া। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এক কথায় এর নাম বলেছিলেন দীক্ষা। ভালো থাকবেন সবাই। আপনাদের প্রত্যেকের সামগ্রিক ইষ্টময় জীবনের সাথে আজকে যাদের স্মৃতিকে আমরা স্মরণ করে পুরুষোত্তমের সেবাদপথে নিবেদন করলাম তাদের, এবং একই সঙ্গে বিশ্বের সকল প্রাণ এবং সকল অস্তিত্বের সামগ্রিক ইষ্টময় জীবনের প্রার্থনা নিবেদন করে তপস্বীকে আয়োজন করেছে প্রসাদে। আপনারা সেটা গ্রহণ করে এখান থেকে রওনা হবেন। আনুষ্ঠানিকভাবে আজকে এই প্রার্থনা সভা এবং বিশেষ সৎসঙ্গ অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। বন্দে পুরুষোত্তমং, বন্দে পুরুষোত্তমং, বন্দে পুরুষোত্তমং, বন্দে আর্যপুত্রেণ, বন্দে মাতৃভর্গং, বন্দেহাং কৃষ্ণী দৈবতাং, বন্দে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রম, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি সৎসঙ্গ কি। বন্দে পুরুষোত্তমং, বন্দে পুরুষোত্তমং, বন্দে পুরুষোত্তমং।